জি, সবাই কেমন আছেন? পার্টিসিপেন্ট আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের একটা খুব ইন্টারেস্টিং ক্লাস, যেটা আপনাদের আইসিটি অলিম্পিয়াডের সাথে নতুনত্ব বলতে পারি আমরা। যে এগুলো নর্মালি সচরাচর আইসিটির বিষয়ক সাবজেক্ট না, বাট আবার আইসিটির সাথে রিলেটেড এই বিষয়গুলোকে আনা হয়েছে, যেটা বিজনেস ব্যাকগ্রাউন্ড বলি বা আর্টস কমার্স যেটাই বলি না কেন, সব ব্যাকগ্রাউন্ডেরই সবারই সাথে এটা সম্পৃক্ততা অনেক বেশি। এবং এই সম্পৃক্ততা যেখানে বেশি আছে, সেখানে আজকে ক্লাসটি নেওয়ার জন্য আমাদের সাথে একজন স্পেশালিস্ট আমাদের সাথে আছেন, যিনি আজকে ক্লাসটা পরিচালনা করবেন। উনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার শীর্ষ পদে আছেন। দীর্ঘ 25 বছর ধরে উনি সফটওয়্যারের, সাইবার সিকিউরিটি এবং সোশ্যাল বিজনেসের জায়গাটাতে খুব দীর্ঘদিন ধরে 25 বছর ধরে কাজ করছেন এবং অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে উনি আজকে সুযোগ হয়েছে, ওনার সময় সুযোগ হয়েছে যে আমাদের সাথে, আপনাদের সাথে একটু সময় কাটাবেন। আমরা এই জন্য আমার কাছে কৃতজ্ঞ। এবং আমি দেরি না করে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি জনাব দেবাশিস দা। উনি একটি বেসরকারি উন্নয়ন, যেটা বললাম, বেসরকারি উন্নয়ন সংস্থার একটা শীর্ষ পদে আছেন। তো বাকিটা আমরা দাদার কাছ থেকে শুনবো। আর দেরি না করে আমরা ক্লাসটা হয়তো শুরু করি। দাদা, ওভার টু ইউ দাদা। দেবাশিস দা। থ্যাংক ইউ। আপনাদের আমি দেখতে পাচ্ছি অনেক পার্টিসিপেন্ট এখানে আছে, তো ইটস আ গ্রেট অপরচুনিটি ফর মি অ্যাকচুয়ালি নোয়িং ইউ। আর আপনাদের সাথে মানে এই এজ গ্রুপটার সাথে কানেক্ট হইতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি। আমাদেরকে নিউটন দা যেভাবে বললো আমার সম্বন্ধে, জাস্ট আমাকে একটু ছোট করে ইয়ে করে দিই, যেটা আমি এই সেক্টরে মানে আইসিটি সেক্টরে কাজ করতেছি গত 25 বছর ধরে। তো আমার কোর পার্ট বলতে পারেন সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ডেটা সায়েন্সের উপরে। তো এটা হচ্ছে কি আমার দীর্ঘ পথ চলাটা এই দুইটা জিনিসের উপরে। এবং আপনারা জানেন যে এখন হচ্ছে গিয়ে ডেটা ইজ দ্য নিউ এজ অ্যাকচুয়ালি। তো এই জায়গা থেকে আপনাদেরকে আজকে আমরা যে স্টোরিগুলা আপনাদের সাথে শেয়ার করব বা আমরা যে সাবজেক্ট ম্যাটারটা নিয়ে কথা বলতেছি, এটার সাথে আমার এক্সপিরিয়েন্সটার একটা ভালো রিলেশন আছে। ওই জায়গা থেকে আমি আমার মতো করে আসলে আপনাকে আমার গল্পগুলা বলার চেষ্টা করব। স্লাইড থাকবে, কিন্তু স্লাইড আসলে পড়ে পড়ে আমি যাব না। স্লাইডের কন্টেন্ট গুলার সাথে আমার স্টোরিটাকে ম্যাপ করে একটা গল্প করব আমরা। এবং আমার ইনিশিয়াল দুইটা সেশন থাকবে, একটা হচ্ছে গিয়ে টেক এন্টারপ্রেনারশিপ, এটা একটা পার্ট। আরেকটা থাকবে হচ্ছে গিয়ে সোশ্যাল বিজনেস অ্যান্ড ইন দ্য টেকনোলজি। তো এই দুইটা পার্টের উপরে আজকে আমাদের সেশন দুইটা থাকবে। আমি জাস্ট আমি একটু প্রেজেন্টেশনটাকে একটু ওপেন করি, সো দ্যাট ওইটাকে সামনে রেখে কথা বললে আপনারা একটু কানেক্ট করতে পারবেন। আর আমাকে যদি শুনতে কোনো অসুবিধা হয় বা কিছু, প্লিজ কোনোভাবে একটু কমিউনিকেট করে ইয়ে করবেন। শিওর দাদা, আমরা অবশ্যই আপনাকে অবহিত করবো যদি কোথাও কোনো ডিফিকাল্টিস তৈরি হয় বা দেখা যায়। ওকে, শিওর। তো আমার এই স্লাইডটা কি দেখা যাচ্ছে? টেক এন্টারপ্রেনারশিপ। জি, দেখা যাচ্ছে। ওকে, প্রথমে আমি এটা দিয়ে শুরু করি। মানে এখন জিনিসটা হচ্ছে যে টেক এন্টারপ্রেনারশিপ জিনিসটা কি। এন্টারপ্রেনারশিপ সম্বন্ধে তো আমরা মোটামুটি সবাই জানি, কারণ এটা আমাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। কারণ আমাদের যে ইয়াং জেনারেশনটা আছে, যে গ্রুপ অফ পিপলটা আমাদের দেশে আছে, এটা এত বড় ইয়াং পপুলেশন আসলে গোটা ওয়ার্ল্ডে কোনো দেশে নাই। তো এই জন্য আমরা বলতে পারি কি, এই জেনারেশনটা চাইলে বাংলাদেশের যে ইকোনমিক্স যেটা আছে পুরোপুরি এটা চেঞ্জ করতে পারে। এদের মধ্যে অনেক সম্ভাবনা আছে। আমরা অন্য যে কোনো জায়গা থেকে এই একটা বড় অ্যাসেটে ব্লেসড অবস্থায় আছি। এখন এই অ্যাসেটটাকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি? আমরা কি কনভেনশনাল ওয়েতে যাব, লাইক যেরকম ভাবে 90% অফ পিপল যেটাতে যায়, যে ওকে আমরা ইউনিভার্সিটি থেকে পাস আউট করলাম,
তারপরে একটা জবে ঢুকে গেলাম, এভাবেই কি আমরা ইয়ে করব? আমরা কি ওরকম মানে উইল বি দ্য অ্যানাদার অ্যাডিশন টু দ্য ইন্ডাস্ট্রি, নাকি আমরা আসলে কিছু অপরচুনিটি ক্রিয়েট করব? সো এই জায়গাটার থেকেই হচ্ছে গিয়ে আপনারা যারা টেকনোলজি নিয়ে পড়ালেখা করতেছেন, সেটা যেই সেক্টরেই হন, আমি মনে করি যে এই টেক এন্টারপ্রেনারশিপ অ্যাকচুয়ালি নট লিমিট টু দ্য আইসিটি অর সামথিং, ইট কুড বি ফ্রম এনি ইন্ডাস্ট্রি। যার ডিএনএ তে টেকনোলজি আছে তারাই এটার মধ্যে আসতে পারে। সো এই জন্য আপনাদেরকে এই জার্নিটাতে ওয়েলকাম। আমি আশা করি যে আপনাদের মধ্যে থেকে অনেকেই এই ভিশনটা নিয়ে সামনে আছেন যে নিজে একটা স্টার্ট আপ বা নিজের একটা ইনস্টিটিউট ডেভেলপ হবে, এবং এই ইনস্টিটিউট ডেভেলপমেন্টে ক্ষেত্রে যে জার্নিটা হইতে পারে আপনার সামনের দিকে, যে জার্নিটা আপনারা এনকাউন্টার করবেন, তার একটা মোটামুটি ধারণা আজকে দেওয়ার চেষ্টা করি। তথ্য প্রযুক্তিতে এই যে বিজনেস সেক্টর গুলো, আপনারা আপনাদের সবারই আসলে একটা ধারণা এখন অলরেডি চলে এসছে, কারণ আমরা বিশেষ করে 2010 এর পরে একটা টেকনোলজির ডাইমেনশনটা খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমাদের এখন ধরেন আগের মোবাইল অ্যাপস, বিশেষ করে মোবাইল যখন আমাদের কাছে এত বেশি অ্যাভেলেবেল হইলো, তখন এই টেকনোলজি ভেঞ্চারটা আরো বেশি গতিশীল হয়েছে। এখন এই জিনিসটা কিভাবে, লাইক আমাদের এখানে কতগুলো কমন সেক্টর আমরা দেখতে পাচ্ছি, লাইক ই কমার্স, বিভিন্ন রকমের মোবাইল অ্যাপ, ফিনটেক, এডুটেক, অ্যাগ্রোটেক, হেলথ টেক, এগুলাতে আছে। এখন জিনিসগুলা কি, লাইক ই কমার্স সম্বন্ধে আপনারা সবাই জানেন। আপনারা এখন কোনো কিছু কেনার জন্য বা বাইরে আমাদেরকে একেবারে শপে গিয়ে হাজির হইতে হয় না, অনেক ই কমার্স সাইট আছে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমেও আমরা ই কমার্সিং করতে পারতেছি। অনেক মোবাইল অ্যাপের ব্যাপারটা কেন এসছে, মোবাইল অ্যাপ ইজ কাইন্ড অফ লাইক আপনার, আমি যেটা বললাম যে আমার কাছে ডিভাইসটা, কোন ডিভাইসের জন্য আমি সলিউশনটা তৈরি করব, কোন ডিভাইসটা আমি মোস্ট অফ দ্য পিপল ক্যারি করতেছে, সেটা হচ্ছে মোবাইল অ্যাপ। কেউ তো আর ল্যাপটপ বা ডেস্কটপ ক্যারি করে ইয়ে করবে না, মোবাইল অ্যাপটা সবার কাছে থাকে। তো মোবাইল অ্যাপের মাধ্যমে সুযোগ প্রবলেম যদি সলভ করা যায়, তাহলে ওইটার গ্রহণযোগ্যতা এবং ব্যাপ্তিটা অনেক বেশি হবে। সেই জন্য মোবাইল অ্যাপের পার্টটা এসছে। এখন এই দুইটা, ই কমার্স বলেন, মোবাইল অ্যাপ বলেন, এগুলা দিয়ে কি কি প্রবলেম গুলো সলভ করা যায়? লাইক ফিনটেকের প্রবলেম আমরা সলভ করতে পারি। লাইক ফিনটেক, লাইক বিকাশ অলরেডি একটা ভালো ফিনটেক সলিউশন নিয়ে এসছে, যেটা দিয়ে আমাদের এত জনপ্রিয় করে দিচ্ছে যে আমরা ঘরে বসে যে কোনো পেমেন্ট করতে পারতেছি, স্কুলের ফিজ জমা দিতে পারতেছি, ইউটিলিটি বিল পে করতে পারতেছি, এরকম অনেক রকমের কাজ আমরা করে ফেলতে পারতেছি বিকাশ, নগদ, এইসব প্ল্যাটফর্মের মাধ্যমে। তাছাড়াও যারা বাইরে থাকে, রেমিটেন্স পাঠায়, এই বাইরের থেকে আগে রেমিটেন্সের টাকাটা আনার জন্য অনেক কাঠখড় পোড়াইতে হইতো, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের লোকদেরকে এই জায়গাটাতে অনেক অসুবিধায় পড়তে হইতো। ফিনটেক এই জায়গাটার মধ্যে অনেক ব্লেসিং নিয়ে এসছে। এখন এখানে দেখেন যে ফিনটেক বলেন, এডুটেক হচ্ছে কি ডিস্টেন্স লার্নিং। চিন্তা করতে পারেন যে আজকে পার্বত্য চট্টগ্রাম, নর্মালি আজকের সেশনটাই বলি, আজকে আমি ঢাকার একটা প্রান্ত থেকে আপনাদেরকে ডিফারেন্ট লোকেশনে কথা বলতেছি কিছু শেয়ার করার জন্য। এরকম ভাবে হয়তোবা আমার এই সেশনে যদি পার্বত্য চট্টগ্রাম থেকেও কেউ জয়েন করতো, আমি আসলে অবাক হতাম না। তো প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে আমরা কানেক্ট করতে পারি। অ্যাগ্রোটেকের মাধ্যমেও সেম জিনিসটা, কৃষকদের মধ্যে এখন শিক্ষিত কৃষক অনেক সংখ্যা অনেক বাড়ছে দিনে দিনে। আগে ওই জিনিসটা মানে চাষা মানে অশিক্ষিত হবে এরকম টাইপের ধ্যান ধারণা না, অনেক শিক্ষিত লোক এখন চাষাবাদের ক্ষেত্রে আসছে, এবং তাদের নলেজ এগ্রিকালচারকে বা আমাদের ফুড প্রোডাকশনকে অনেক বেশি গতিশীল করতেছে। এবং আরেকটা জিনিস বলতে পারি যে এগ্রো বিজনেস হবে হচ্ছে গিয়ে গেম চেঞ্জিং, কারণ এই একটা সেক্টরে ফিউচারে বড় রকমের ক্রাইসিস আসতেছে। তো এই জায়গা থেকে যারা যেসব কান্ট্রি ডোমেস্টিক প্রোডাকশনে আগায় থাকবে, তারা ইকোনমিতেও আগাবে। তো আমাদের জন্য এটা কিন্তু একটা বড় ব্লেসিং। আমরা আমাদের ফার্টাইল ল্যান্ডটাকে যদি আরো বেশি ইউটিলাইজ করতে পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক ব্লেসিং। তাছাড়া থাকতেছে হেলথ টেকনোলজি, যেমন টেলিমেডিসিন, টেলি ডক্টর। এটা আমাদের যারা হাওড় অঞ্চলে থাকে, যেখানে ডাক্তারদের চিকিৎসা ব্যবস্থা অতটা সুবিধা নাই, কিছু কুইক রেমেডির জন্য আমরা টেলিমেডিসিনের মতো স্বাস্থ্য সেবাগুলো ওখানে অ্যাভেলেবেল করতে পারি, বা আমরা করছি অলরেডি। এই জায়গাগুলোতে যারা কাজ করতেছে, বিভিন্ন এনজিও সেক্টর কাজ করতেছে,
ব্যক্তি বিশেষে কাজ করতেছে, এই জায়গাগুলোতে আমাদের ইন্ডিভিজুয়ালদের, আমরা যারা নিজেদের জার্নি টেক এন্টারপ্রেনারশিপের দিকে চিন্তা করতেছি, এই জায়গাগুলোতে কাজ করার অনেক সুযোগ আছে। তাছাড়া এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনি কিভাবে আপনি অপরচুনিটিটাকে কিভাবে তৈরি করবেন, লাইক সাপোজ একটা টেক এন্টারপ্রেনারের জার্নিটা কোথা থেকে শুরু হয়? টেক এন্টারপ্রেনারের জার্নিটা শুরু হয় একটা প্রবলেমকে সলিউশন করার মধ্যে দিয়ে। প্রবলেম কি? এখন প্রবলেম আপনি চারপাশে অনেক কিছু দেখতেছি যেগুলাতে ধরেন আপনার আমাদের ট্রাফিক সিস্টেমে অনেক সমস্যা আছে, আমাদের সেফটি সিকিউরিটিতে অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলোর কথা বলতেছি, কিন্তু কখনো সলিউশনের দিকে আমরা কি চিন্তা করছি এগুলা? তো এই সলিউশন গুলাই কিন্তু আপনার জন্য একটা বিজনেস অপরচুনিটি। আপনি সিকিউরিটির কথা বলতেছি, আজকে আমরা দেখা যায় ঢাকা শহরে বাচ্চাদের নিরাপত্তা নিয়ে আমরা খুব চিন্তিত, যে বাচ্চাদেরকে স্কুলে মা বাবারা নিয়ে যায়, ওখানে বসে থাকে, তা তাদের কাছে এই সেফটিটার জন্য তারা নিজেরা প্রেজেন্সিটাই মনে করতেছে যে একমাত্র সলিউশন। তাছাড়া কি আর কোনো কিছু সলিউশন ছিল না? এত এত মোবাইল অ্যাপ তৈরি হচ্ছে, জিপিএস ট্র্যাকিং শুরু হচ্ছে, এই জায়গাতে একটা ভায়াবল সলিউশন কি আমাদের শুরু করা সম্ভব ছিল না? ট্রাফিক সিস্টেমের জন্য যেমন দেখেন আমরা আজকাল বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া সলিউশন, যেমন নর্মালি গুগল ম্যাপ আমাদেরকে অনেক হেল্প করে। কোন একটা জায়গায় যাব, ওখানে ট্রাফিকের অবস্থাটা কি আগের থেকে একটু দেখতে পারতেছি। তো এরকম টাইপের কিছু অ্যাপ বা প্রবলেম সলভিং জিনিস, যেগুলাকে আপনাকে আসলে নতুন একটা ডাইমেনশনে আপনি মানে ইউ শুড বি দ্য নাম্বার ওয়ান অন দ্যাট পার্টিকুলার সলিউশন। যেমন বিকাশ প্রথম হয়েছে, সেরকম ভাবে পাঠাও যেটা হয়েছে ও প্রথম হয়েছে, এরকম আরো যারা মার্কেটে নাম্বার ওয়ান হয়েছে তারা কিন্তু ওদের দিয়েই একটা প্রবলেমের ইনিশিয়াল সলিউশনটা হয়েছে। আমরা চাল ডালের কথা জানি, চাল ডাল আমাদের বাসায় ইয়ে করে দেয়, বাজার পাঠিয়ে দিচ্ছে। পরবর্তীতে এই যখন দেখছে যে এখানে একটা বড় বাজার আছে, তখন এই বাজারটার মধ্যে আরো কম্পিটিশন এসছে। তো বাজার গবেষণা বিশ্লেষণ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখনই একটা টেক জার্নি করবেন, আপনার পসিবল কাস্টমার বেসটাকে, এটাকে আপনাকে চিন্তা করতে হবে। তো ওই কাস্টমার বেসের জন্য আপনাকে সলিউশনটা নিতে হবে। আপনি একটা সলিউশন চিন্তা করলেন, কিন্তু ওই সলিউশনটা খুব এলিট শ্রেণী ক্যারি করতে পারবে, এটা এত এক্সপেন্সিভ যে এটা মানে সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না। তো আমার কাছে ওই বিজনেসটা আমি কিভাবে সাধারণ মানুষের জন্য করতে পারি, ম্যাস পিপল কিভাবে এটার থেকে উপকৃত হইতে পারে, সেই জন্য ওরকম ভাবে আমাদের চিন্তাটা করতে হবে। তারপরে যখন আপনি একটা সলিউশন চিন্তা করলেন, প্রথমেই যদি আপনি মনে করেন যে আপনি পুরো একটা সলিউশন ডেভেলপ করবেন, একটা অ্যাপ ডেভেলপ করবেন, দেন আপনি মার্কেটে আসবেন, এরকম চিন্তা করলে আপনার মার্কেটে ঢুকতে ঢুকতে দেখা যাবে কি আপনার ওই আইডিয়া নিয়ে আরেকজন মার্কেটে চলে এসছে। তো এই জায়গা থেকে এমভিপি বা মিনিমাল ভায়াবল প্রোডাক্ট নিয়ে আমরা আসাটা বেশি মানে সুবিধা। কারণ আপনার একটা মিনিমাম ভার্সন আপনি প্রথমে ডেভেলপ করবেন, আপনি প্রথমেই অনেক কিছু নিয়ে আসবেন না। যেমন আপনাকে যদি বিকাশের ইয়েতে বলি, বিকাশ প্রথমে কিন্তু জাস্ট টাকা পয়সা আদান প্রদান নিয়ে এসছে। তো আমরা সেন্ড মানি করতে পারি, দ্যাটস দ্য মেইন ফিচার। কেউ একজন টপ আপ করে দিবে কোনো একটা এজেন্ট পয়েন্টে গিয়ে, তারপরে আপনি এই টাকাটাকে কোনো একটা রিমোট লোকেশনে বা অন্য একটা পার্সনের কাছে পাঠাবেন। এই পার্টিকুলার একটা ফিচার নিয়ে কিন্তু ও মার্কেটে ঢুকে গেছে। তারপরে সে এখন যখন তার মার্কেটটাকে পেনিট্রেট করে মার্কেটে ফুল একটা গ্রিপ তার উপরে চলে এসে, এ এখন বিভিন্ন এডিশন শুরু করতেছে, বিভিন্ন ব্যাংকের সাথে কানেক্টিভিটি করা, তারপরে পেমেন্ট প্ল্যাটফর্ম গুলোর সাথে কানেক্টিভিটি করা, বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউটের বিল পেমেন্টের জন্য কানেক্টিভিটি করা, অনেক ফিচার গুলা নিয়ে আসতেছে। বাট প্রথমে এসেছিল যেটা, সেটা হচ্ছে গিয়ে জাস্ট মানি ট্রান্সফার। সো এটাই হচ্ছে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। আপনার বিজনেস অবজেক্টিভের যে কোর পার্টটা, আপনি প্রথমে ওইটা নিয়ে মার্কেটে আসার চেষ্টা করবেন। সো এটা হচ্ছে গিয়ে আপনার স্ট্র্যাটেজিতে থাকতে হবে। তারপরে আপনি কি টেকনোলজিতে করবেন। আপনি ধরেন একটা ইয়ে করলেন, আপনি মনে করলেন যে ওকে আমি তো এই টেকনোলজিটা খুব ভালো পারি, আমি এরকম ওকে ধরেন আমি নাম বললাম জাভা, একটা জাভা বেসড একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম। ওয়াইরাজ এটা আপনার এই প্রবলেমটা সলভ করার জন্য আরো অন্য অপশনও ছিল। এখন আমার দেশে ধরেন
স্কিল জাভা ডেভেলপার যখন আমরা খুঁজতে যাই তখন মার্কেটে খুব একটা ভালো জাভা ডেভেলপার পাই না। অ্যাজ এ রেজাল্ট কোয়ালিটি রিসোর্স যদি না পান তখন দেখা যাবে কি আপনার প্ল্যাটফর্মটা অতটা স্ট্রেংথেন হবে না। তো সেই জায়গা থেকে টেকনোলজি নির্বাচন করাটাও আমাদের জন্য যেমন আমি ধরেন একটা খুব সাধারণ মানুষের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম, অ্যাপ তৈরি করলাম, কিন্তু আমি এটা তৈরি করলাম হচ্ছে গিয়ে iOS এর জন্য। এখন iOS বা আইফোন কয়জনের কাছে থাকতেছে? তো আমার টার্গেট অডিয়েন্সের প্ল্যাটফর্মকে যাচাই করে আমার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মটাকে সিলেক্ট করতে হবে। তারপরে আমার এই যে আপনি একটা অ্যাপ তৈরি করবেন, এই অ্যাপের লং টার্মে ফান্ডিং কোথা থেকে আসবে? ইনিশিয়ালি আপনি ডেফিনেটলি কিছু ফান্ড নিজের থেকে ইয়ে করবেন, আপনার কন্ট্রিবিউশন থাকবে, কিন্তু আপনি যখন বড় জায়েন্ট বা বড় একটা ড্রিম দেখবেন একা আপনি এটা করতে পারবেন না। তো ওই ফান্ডিং গুলা কিভাবে আসবে? তো এই জিনিসগুলা আপনাকে ফোকাস করতে হবে। ডিজিটাল মার্কেটিং এইসব পার্টগুলাতে আপনাকে ফোকাস করতে হবে। আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য লাইক আমাদের দেখা যাচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়া সাইট গুলা খুব জনপ্রিয়, লাইক ফেসবুক, তারপরে আমাদের ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলা সোশ্যাল মিডিয়া সাইট গুলা ডিজিটাল মার্কেটিং এর জন্য অনেক পপুলার। এখন এই জিনিসগুলো আসলে আমরা যে সবসময় ফেসবুকে এক একটা পোস্ট দিচ্ছি, তারপরে আমার ফিল লাইক গুলা শেয়ার করতেছি, আমার ইমোশনটাকে শেয়ার করতেছি, এই যে তথ্যগুলো আমরা সবসময় আনপেইড এমপ্লয়ির মতো সবসময় ফেসবুক বা ইনস্টাগ্রামে আমরা এন্ট্রি করি, এই ডাটাগুলো নিয়ে আসলে কি করে ফেসবুক? কি করে ফেসবুক? আমাকে কি শুধু শুধু আসলে আমাকে এনজয় করানোর জন্য সোশ্যাল মিডিয়া একটা সাইট করতে দিচ্ছে? অবশ্যই না। এই যে আমরা যে তার সাথে তথ্যগুলা শেয়ার করি, এই তথ্য বিশ্লেষণ করে ও যারা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করতে চায় তাদের জন্য বিভিন্ন রকমের প্যারামিটার এনে দেয়, ডেটার বিভিন্ন ইনসাইট এনে দেয়। লাইক ধরেন আপনি মনে করলেন যে ওই আমার ফেস্টিভ্যাল টাইমটা কখন, আমার এই জিওগ্রাফিক লোকেশনে কোন সময়টা মোস্ট হ্যাপেনিং থাকে। ধরেন ফাগুন মাসে ওকে বসন্ত উৎসব হয় বা এইসব ভ্যালেন্টাইন্স ডে হয়, তো এই ফেব্রুয়ারি মাসটা খুব হ্যাপেনিং এই জায়গায়। ফ্লাওয়ার বিজনেস এখানে এই সময়টার জন্য খুব একটা মানে প্রোগ্রেসিভ একটা টাইম। তো এই ইনফরমেশনটা এবং কোন পার্টিকুলার লোকেশনে এই জিনিসটা হয়, ওকে এই হাবগুলাতে আপনার মার্কেট সেগমেন্টটা অনেক বেশি হবে। তো আপনি আপনার সেলসকে ওরকম ভাবে প্ল্যান করবেন, আপনি আপনার মার্কেটিংকে ওরকম ভাবে ডিজাইন করবেন। এই বিশ্লেষণগুলা আপনার এই সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে করতে পারবেন, এবং এখানে আরওআইটা অনেক বেশি। লাইক রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আপনি যতটুকু মার্কেট আপনি এক্সপ্লোর করতে যাচ্ছেন জাস্ট অতটুকুর জন্য আপনি পেমেন্ট করবেন। আপনি জানেন যে আপনি কত পার্সেন্ট লোককে অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাইতে চান, ওই অনুযায়ী ফেসবুক বা গুগল সার্চ ইঞ্জিন এগুলা আপনাকে ওই অডিয়েন্সের কাছে নিয়ে আসবে। ডিজিটাল মার্কেটিং এর চ্যালেঞ্জ তো থাকেই, যেমন চ্যালেঞ্জ গুলার মধ্যে থাকতে পারে লাইক সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে ধরেন নতুন প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে যে আগ্রহটা, সেই জিনিসটা একটা জিনিস। সব সিস্টেম যেহেতু একটা অটোমেটেড সিস্টেম নিয়ে আমরা কাজ করি, এই জায়গাতে সোশ্যাল মিডিয়াতে সাপোজ ধরেন আমাদের কিছুদিন আগে দেখা গেল যে ফেসবুক বন্ধ করে দিল। এই যে টেকনোলজির উপরে আমরা যারা বিজনেস ইয়ে করতেছি বা আমরা জার্নিটা প্ল্যান করে রাখছি, আমাদের অনেক বিজনেস সেট আপ করছি, এরকম টাইপের ইন্টারাপশন গুলা আমাদের জন্য খুব ডিস্টার্বিং হয়। যেমন আমার ডেটা সেন্টার গুলা আপ থাকতে হয়, সোশ্যাল মিডিয়ার ইন্টারনেট ব্যান্ডউইথ ভালো থাকতে হয়, এবং আমার এখানে যেহেতু অনেক কনজিউমারের ডাটা সংরক্ষণ করি, আমার সাথে কমিউনিকেট করতেছে। যেমন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে যখন আপনি আপনার জার্নিটা বিজনেসটাকে মার্কেটিং করেন, তখন আরেকটা জিনিস সুবিধা হয় হচ্ছে গিয়ে আপনি মার্কেটের সাথে খুব ইজিলি কানেক্ট হতে পারেন। তো এই কমিউনিকেশন যেগুলো হচ্ছে, এইখানে প্রচুর ডেটা এক্সচেঞ্জ হয়। এই ডেটার প্রিজার্ভেশন এবং
এটার সুরক্ষা দেওয়াটা এটাও আরেকটা বড় চ্যালেঞ্জের জায়গা। তারপরে আপনার যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্ম এন্টারপ্রেনারশিপের জায়গাটায়, সো এই জায়গাতে আপনার দেখা যায় যে মানে কম্পিটিশনটা অনেক হাই। হ্যাঁ, কম্পিটিশনটা অনেক হাই থাকে। লাইক আপনি যে বিজনেসটা নিয়ে এসেছেন, একই রকমের বিজনেস 4-5 জন করতেছে, যেমন ফুড বিজনেস একই রকমের। এখন ফুড ব্লগার যদি বলেন যে ওকে ঠিক আছে, একজন ব্লগিং শুরু করছে, পরে দিয়ে 4-5 জন ব্লগার এসে পড়ছে। এখন সবাই তো এসে একই রকম অপরচুনিটি করে না, তো কম্পিটিশন এখানে একটা হবে, এবং সেই কম্পিটিশনে আপনার কোয়ালিটি মেনটেন করতে হবে, যেটা আপনাকে টিকায় রাখবে, না হলে আসলে আপনি আউট অফ মার্কেট হবেন। যেমন করে ই কমার্স সেক্টরের ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশে ই কমার্স সেক্টরে অনেকে এসছে, বাট টেকার সম্ভাবনাটা খুব মানে কম দেখা গেছে। লাইক বাংলাদেশের ই কমার্সের প্রতি যেসব উদ্যোক্তারা এসছে, ওই আস্থার জায়গাটা না পুরাপুরি অর্জন করতে পারে নাই। লাইক কমিটমেন্টের জায়গাটা আমরা দেখা গেছে কি এখানে খুব তাড়াতাড়ি নিজে একটা কিছু অ্যাচিভ করার জন্য চিন্তা করছি, এরকম কিছু না। বাট কাস্টমারের যে ফেসটা, মানে সাস্টেইনেবল একটা মার্কেট কে তৈরি করা, এই জায়গাটাতে আমরা উদ্যোগী হইনি। তা এই জায়গাগুলোতে ফোকাস করতে হবে। আর এখানে যেটা আমরা দেখতেছি যে ইনোভেশন এবং উদ্যোক্তার একটা মাইন্ডসেটটা কিরকম হয়, সেই জায়গাটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে কি ইউ হ্যাভ টু বি এ গুড পেয়ার অফ আই, যেটা দিয়ে আপনি কোনো একটা প্রবলেমের সমাধান করতে পারেন। আর ঝুঁকি নেওয়া এবং সৃজনশীল চিন্তা, ঝুঁকি নেওয়াটা ইন সেন্স, সাপোজ ওই যে যেটা বললাম না, লাইক আমরা কি আরেকজন কর্মী হব বাজারে, আরেকটা জব হোল্ডার হব, নাকি আমি আসলে নিজের একটা জার্নি করব। এই যে ঝুঁকিটা নিলাম, বা আমি একটা জব করতেছি এই মুহূর্তে, আমি নিজের থেকে একটা স্টার্ট আপ করবো, এই যে নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আসার জন্য যে একটা রিস্ক নেওয়া বা একটা হাঙ্গার থাকা, এই জায়গাটাই হচ্ছে গিয়ে একটা উদ্যোক্তার প্রাইমারি নিড। তারপরে উদ্ভাবনী নেতৃত্ব, যেটা হচ্ছে কি আপনার মধ্যে লিডারশিপ ডেফিনেটলি থাকতে হবে। কারণ আপনার যে জার্নি থাকবে, সেই জার্নি আসলে ডে ওয়ানে সাকসেসফুল হবে না। লাইক আপনারা যদি সাকসেসফুল কয়েকজন উদ্যোক্তা দেখেন, যেমন এলন মাস্ক আছে, মার্ক জুকারবার্গ আছে। আপনি এলন মাস্কের উদাহরণটাই যদি আমি বলি, লাইক উনি যখন ইলেকট্রিক কারের কথা চিন্তা করলো, ইলেকট্রিক কার যখন চিন্তা করছে, ফুয়েল ড্রিভেন গাড়ির উপরে টোটালি নির্ভর, এবং এই ক্ষেত্রে যারা পারফর্ম করতেছে তারা দে আর ডুইং ভেরি মাচ গুড। ওই সময় উনি চিন্তা করলো যে এই তেল তো আসলে এক সময় গিয়ে শেষ হবে, তখন এই জ্বালানিটা কিভাবে আসবে। অনেকে অনেক রকমের উদ্ভাবনী নিয়ে এসছে। এলন মাস্ক আনলো ইলেকট্রিক কারের কনসেপ্ট, যে আমি ইলেকট্রিক কার ডেভেলপমেন্টে যাব। এখন ইলেকট্রিক কার আজকের থেকে বেশ কয়েক বছর আগেই এটা নিয়ে কাজ শুরু হয়েছে, এবং অলরেডি কিছু কান্ট্রিতে ইউজ হয়, কিন্তু স্টিল এটা ধরেন আমাদের মতো কান্ট্রি গুলাতেও আমরা ইলেকট্রিক কার কেনার সময় কয়েকবার চিন্তা করি যে শুধু আমরা কি কিনবো না, আমাদের ফ্যাসিলিটিস গুলা কি অ্যাভেলেবেল আছে, বা আমাদের দেশের ক্লাইমেট কি ইলেকট্রনিক কারের জন্য কি যথেষ্ট, আমাদের যে ডাস্ট পলিউশন সেটা কি ইলেকট্রিক কারের জন্য, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। বাট এখানে কি ওনাদের থেমে থাকে? উদ্যোক্তারা ওই জায়গা থেকে প্রবলেম গুলাকে সলভ করে, এবং ওই প্রবলেমের উপরে বেস করে একটা অপরচুনিটি ডেভেলপ করে, যে হ্যাঁ এই প্রবলেমটাকে আমাকে এভাবে করতে হবে। আমার যদি ডাস্টের জন্য আমার ব্যাটারির লাইফ নষ্ট হয়, তাহলে এই ব্যাটারি গুলাকে কিভাবে আরো মানে কম হিট জেনারেট করতে পারে বা ডাস্ট প্রোটেক্টেড করে ফেলা যায়, এরকম ভাবে চিন্তা হবে। তো আপনাকে প্রবলেম সলভ করতে হবে। তারপরে আপনার লিডারশিপের জায়গাটা যেটা বলছিলাম, যে উনি যদি এই জায়গা থেকে গিভ আপ করতো, তাহলে তো আসলে মানে স্পেস এক্স বা টেসলার মার্কেট শেয়ার ফল করে যেত। কারণ ওনার উপরে ইকুয়ালি যারা ওনার সাথে কাজ করে তারা সেম ড্রিমটা শেয়ার করে। ওই জায়গা থেকে দেখা গেল কি যে যদি উদ্যোক্তা নিজেই আসলে হতাশ হয়ে পড়েন, তখন তার সাথে যারা জার্নিতে ইকুয়ালি শেয়ার করে তারা ওই আস্থাটা রাখতে পারে না। তো ওই নেতৃত্বের জায়গাটা খুব স্ট্রং হইতে হবে, ভিশনারি থাকতে হবে,
সবসময় একটা টোটাল প্ল্যান নিয়ে আগাইতে হবে। মানে একদিনে আমি টোটাল জিনিসটা অ্যাচিভ করবো এরকম না, কয়েকটা ফেজে এটাকে ভাগ করতে হবে। যেটা প্রথমে আমরা বলছিলাম যে একটা প্রোডাক্টের ছোট অংশ ডেভেলপ করে তারপরে মার্কেটটাতে আমি কিভাবে আসবো, পুরা পিকচারটা। আমি যখন ওই বিকাশ যখন এসেছিল তখন কিন্তু তার পুরা মার্কেটে কিন্তু ও জানে যে এখনো আগামী 5 বছরে ওর ডেস্টিনেশন কি হবে, ও ওইটা প্ল্যান করা আছে। বাট ডে ওয়ান থেকে ওই জায়গাটা তারা অ্যাচিভ করে নাই। ডে ওয়ানের মতো অতটুকু স্কোপকেই তারা হাতে রাখছে। বিনিয়োগকারীদেরকে আকর্ষণ করার কৌশল, লাইক আমরা যারা যদি ইনভেস্টমেন্টে যারা করবে আপনার সাথে, যদি আপনি যদি উদ্যোক্তা হন তাহলে, এবং আপনার যদি এক্সটার্নাল সোর্স থাকতে লাগে, ডেফিনেটলি ওখানে আপনার একটা বড় কিছু করতে হলে আপনাকে কিছু এক্সটার্নাল ইনভেস্টর দরকার হবে। এখন ওরা কেন আপনার উপরে করবে? একটা নতুন বিজনেস আইডিয়া সবসময় ডেফিনেটলি বিজনেস আইডিয়াটা অনেক ক্ষেত্রেই হেল্প করে। লাইক একটা ইনোভেটিভ আইডিয়া এই যারা বিনিয়োগকারী তাদেরকে ঝুঁকিটা নিতে বিবেচনা করতে অনেকটাই হেল্প করে। লাইক ওরা এই রিস্কটা নিবে কি নিবে না। কিন্তু তার থেকেও আরেকটা জিনিস আছে যে আপনার বিজনেস স্ট্র্যাটেজি বা বিজনেস প্ল্যান কিরকম আছে, আপনি আপনার গ্রোথকে কিভাবে চিন্তা করতেছেন, আপনি আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কতটুকু রাখতেছেন, বা আপনার কস্ট আপনি কিরকম ভাবে রাখতেছেন, কস্টের সাথে আপনার রেভিনিউকে কিভাবে আপনি ব্যালেন্স করতেছেন, এই জিনিসগুলা আপনার প্ল্যানিং এর মধ্যে থাকতে হয়। তারপরে এখানে যদি উনি কেউ একজন বিনিয়োগকারী যদি ইনভেস্ট করে, তার রিটার্নের মানে রিটার্ন আপনি কবে থেকে দেওয়া শুরু করবেন, রিটার্নের প্ল্যানটা কি, এবং এই গ্রোথটা, এবং আপনার সাথে যে টিম আছে এই টিমটা বা ডেভেলপমেন্টে বা হোয়াট এভার টেকনোলজি আপনি যেটা সিলেক্ট করছেন এটার উপরে স্ট্রেংথটা কিরকম, আপনি আপনার টিমের উপরে কতটুকু গ্রিপ রাখেন, এবং আপনার মার্কেট যেটাকে আপনি ইয়ে করতেছেন সেই মার্কেটটা এই ইনভেস্টমেন্টকে জন্য পারফেক্ট কিনা। সো আমার এই যেমন বাংলাদেশে আপনি দেখবেন যে অনেক ইয়ের লাইক বড় ফুড চেইন লাইক ম্যাকডোনাল্ডস কিন্তু বাংলাদেশে কখনো আউটলেট করে নাই। ওয়াইরাস বাংলাদেশের মানুষ তো অনেক ফুডি, তাহলে কেউ কি কখনো চিন্তা করছেন যে ম্যাকডোনাল্ডস কেন এখানে আউটলেট করে না, ম্যাকডোনাল্ডস এর কেন কোনো স্টোর নাই? সো এখানে মেন ইয়েটা হচ্ছে যে কারণটা হচ্ছে আমাদের দেশের যে অডিয়েন্স যারা এই ফুডের সাথে আছে, এবং আমার দেশের যে রেগুলেটরি যারা এই ফুড বিজনেসটাকে রেগুলেট করে, সেটার সাথে ওই ইনভেস্টরের যে ভিশন, তার যে বিজনেস অবজেক্টিভ, সেটা অ্যালাইন হয় না। অ্যাজ এ রেজাল্ট তারা দেখা গেছে যে এখানে ইনভেস্ট করলে তার জন্য এটা রিটার্ন আসবে না। কারণ একটা বার্গারের দাম যদি $3 হয়, $3 মানে হচ্ছে গিয়ে 300 টাকা, তাও একেবারে ছোট একটা বার্গার। সেটার জায়গায় দেখা যাবে বাংলাদেশে অনেক বেশি সস দিয়ে বড় একটা প্যাটি দিয়ে এখন একটা খুবই আনহাইজেনিক পরিবেশে একটু কোনো রকমের কোয়ালিটি মেনশন না করে একজন একটা বার্গারের দোকান থেকে 100 টাকা 150 টাকা একটা বার্গার দিয়ে দেবে। এখন এইরকম কম্পিটিশন মার্কেটে তো টিকে থাকা সম্ভব না। সো ওরা ওই মার্কেট রিসার্চটা করে যে আমি যে মার্কেটে ইনভেস্ট করতেছি ওই মার্কেটের স্ট্র্যাটেজি কি আছে, ওই মার্কেটে কারা কারা আমার সাথে কো প্লেয়ার আছে, গভর্নমেন্টের রেগুলেটরি কি আছে, সব রকমের যাচাই করে বিনিয়োগকারীরা আকর্ষণ করে। সো এই পুরা অ্যানালাইসিস আপনার থাকতে হবে আপনি যখন একটা বিনিয়োগকারীকে আকর্ষণ করতে যাবেন। উক্ততার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা, লাইক নিউ টেকনোলজি, এখন লাইক নতুন টেকনোলজি কিরকম আসতেছে, লাইক যদি বলি যে আইওটি ইজ এ গুড থিং, যেটা নিয়ে আমি আমার পরের সেশনটাতে আরো বেশি কথা বলবো, লাইক সোশ্যাল বিজনেসে আইওটির কিভাবে প্রভাব আছে। তো এই জায়গাগুলোতে আপনাদের যে লাইক আইওটি হইতে পারে বা এআই এর একটা বড় জিনিস উদ্যোক্তাদের জন্য, এখনকার উদ্যোক্তাদের জন্য অবশ্যই একটা বড়, যেমন আপনারা সফটওয়্যার ডেভেলপমেন্টে এখন চাইলে পরে আপনি এআই কেও অ্যাজ এ ডেভেলপার ইউজ করতে পারেন। সফটওয়্যার ডেভেলপমেন্টে এআই এর হেল্প নিতে পারে।
অ্যাজ এ রেজাল্ট দেখা যাচ্ছে যে আপনার যে কাজটা করতে 10 জন ডেভেলপার লাগতো, সেই 10 জন ডেভেলপার এর মধ্যে মাত্র 4 জন বা 5 জন দিয়ে আপনি খুব তাড়াতাড়ি একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসতে পারবেন। এআই আপনাকে ওই পরিমাণে হেল্প করতে পারবে, কিন্তু আপনাকে ওর ব্যবহারটা জানতে হবে। বিজনেসের স্কেলিং সহজ করা, লাইক আপনি স্কেলেবল এটি বাড়ানো, উদ্ভাবনী সেবা বা পণ্য তৈরি করা, লাইক আমরা যেটা বললাম যে যেমন বিকাশ, শপ আপ, চাল ডাল, কোনো একটা ক্রিয়েটিভিটি, কোনো একটা প্রবলেম সলভিং দিকে আগানো। হ্যাঁ, যেমন আপনার ডিজিটাল বুকস, আমরা কিছু বুকস রিসেন্টলি দেখছিলাম যে আপনার বাচ্চাদেরকে এবিসিডি শেখানোর জন্য দেখা গেছে যে এর উপরে যখন ইয়ে করতেছে, ওই জায়গায় গ্রাফিক্যালি ওখানে একটা এ ফর অ্যাপেলের জায়গায় একটা অ্যানিমেশন ইয়ে করতেছে, বাচ্চাদেরকে কানেক্ট করতেছে। হ্যাঁ, বা এলিফ্যান্ট, ই ফর এলিফ্যান্ট, তো এলিফ্যান্টের একটা ছবি আসলো, ওকে ইয়ে করলো। এই যে ইনোভেশন আপনি যে টার্গেট করতেছেন, ওই ইনোভেশন গুলাকে দিয়ে আপনি যে অডিয়েন্সটাকে টার্গেট করে সলিউশনটা বানাচ্ছেন, তাদের মাইন্ডসেটের সাথে কানেক্ট করা। একটা বয়স্ক লোকের জন্য একটা অ্যাপ বানাইলে তার দুর্বলতার জায়গাগুলা, তার লিমিটেশন গুলাকে মাথায় রেখে বানানো। ভবিষ্যতের প্রযুক্তিগত ট্রেড, উদ্যোক্তাদের ট্রেন্ড যেটা আছে, এআই নিয়ে আমরা কথা বলছি, ব্লকচেন নিয়ে আপনারা কথা বলতে পারেন। লাইক আপনাদের এখন যেরকম ইন্টারনেট এজ আছে, ব্লকচেন আরেকটা এজ এরা তৈরি করবে, যেটা ওই সময়তে আমরা আসলে সবকিছুই ব্লকচেনের মাধ্যমেই হবে। লাইক আমাদের যত রকমের ব্যাংকিং বলেন, বা আমরা যখনই কোনো কিছু পারচেস করি, এখন জিনিসটা হচ্ছে কি একটা সেন্ট্রাল সিস্টেমের মধ্যে এগুলা স্টোর থাকে, ওখানকে আমি রিলাই করি এবং ওই জায়গা থেকে বেস করে আমার সবকিছু। বাট ওই সার্ভারটা বা ওই সেন্ট্রাল লোকেশনটা যদি কোনোভাবে কম্প্রোমাইজড হয়, তাহলে কিন্তু আমি আমার আস্থার জায়গাটা হারাবো। তো ওই জায়গাটাতে ব্লকচেন আপনাকে অনেক কিছুতে হেল্প করবে। ও একটা পার্টিকুলার জায়গার উপরে কোনো ইনফরমেশন রাখে না, ও একটা ডিস্ট্রিবিউটেড লেজারের মধ্যে নিয়ে যায়, অনেকগুলা নোডের মধ্যে এটাকে ডিস্ট্রিবিউট করে দেয়। যখন যদি কেউ ওই একটা পিসিকে কম্প্রোমাইজ করানোর চেষ্টা করে, ধরেন একটা হ্যাকার যদি ওইখানে পেনিট্রেট করার চেষ্টা করে, তাকে ইকুয়ালি সবগুলা সিস্টেমে করতে হবে, যেটা কিনা ইকুয়ালি ইম্পসিবল। সো এই জায়গাগুলাতে ব্লকচেন আমাদেরকে তথ্যকে এতই সুরক্ষা দিবে যে আসলে আমরা আমাদের সব রকমের ট্রানজেকশন বা আমাদের সব তথ্য যেটা ইন্টারনেটে আছে এই মুহূর্তে, সেগুলো ব্লকচেনের মাধ্যমে সুরক্ষিত হবে। আইওটি নিয়ে আমরা আসবো পরবর্তীতে। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট সেশনের যে টেকনো এন্টারপ্রেনারশিপের জার্নি, যেটা সেটা নিয়ে কথা বললাম। সেকেন্ড ফেজে যেটা থাকছে, আমি দুইটা ফেজ শেষ করে কি কোশ্চেন করব, নাকি ফেজ 1 এর পরে ইয়ে করতে পারবো? ইটস আপ টু ইউ ভাইয়া, আপনি যেভাবে দাদা, আপনি যেভাবে আমি প্রিফার দুইটা করবেন। শেষ করে নিই, দুইটা শেষ করে যদি আপনাদের কিছু কোশ্চেন থাকে আপনি জি একটু নোট রাখেন, আমি কোশ্চেনগুলো অ্যান্সার অবশ্যই করব। কারণ এইটার সাথে আপনার এই প্রথমের পার্টটা যেটা এন্টারপ্রেনারশিপের, এখন হচ্ছে গিয়ে তথ্য প্রযুক্তি সোশ্যাল বিজনেস। সোশ্যাল বিজনেসটা কি? সোশ্যাল বিজনেস হচ্ছে গিয়ে ধরেন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমরা যে কাজটা করতেছি সেটা। দাদা, আপনি কি ওই প্রেজেন্টেশন অন করেছেন? আমি এখনো থ্যাংক ইউ দেখতে পাচ্ছি আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান, হ্যাঁ আমাকে একটু ওই প্রেজেন্টেশনটাকে শেয়ার দিতে হবে, আমি ডেস্কটপ শেয়ার দেইনি ওভারঅল। একটা মিনিট। আমি এখন পুরো স্ক্রিনটাই শেয়ার দিলাম যেন আমরা সবাই দেখতে পারি, আসলে খুব তাড়াতাড়ি, নাইলে এই মিস ইয়েটা হয়। এখন কি দেখা যাচ্ছে তথ্য প্রযুক্তি ইন সোশ্যাল বিজনেস, এই হেডলাইনটা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সোশ্যাল বিজনেস যেটা বলতেছিলাম যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যে কাজটা করি। প্রেজেন্টেশনটা কি আসছে এখনো? আমি হ্যাঁ, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা প্রেজেন্টেশন এখন থাকার উচিত। ইজ ইট অ্যাভেলেবল নাও? অন্যরা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, আমি দেখতে পাচ্ছি।
সোশ্যাল Social বিজনেস business কি? দেখা যাচ্ছে স্যার এটা দেখা আচ্ছা যাচ্ছে দাদা আমার আগের একটু problem আগের স্লাইড একটাও দেখা যায় নাই। মানে এই কন্টেন্ট এটা, সো আমি আসলে কন্টেন্টটা স্কিপই করলাম। ঠিক আছে, এইখানে সোশ্যাল বিজনেস কি? সোশ্যাল বিজনেস হচ্ছে গিয়ে আমরা একটু আগে যে এন্টারপ্রেনারশিপের যে জার্নিটা করলাম, এটাতে আমরা উই টক মোর অ্যাবাউট দ্য কমার্স, লাইক আমি এন্টারপ্রেনারশিপের মাধ্যমে কিভাবে একটা প্রবলেম সলভ করতে পারি এবং ওইটার দিকে রেভিনিউ জেনারেট করতে গেলে কিভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে যেতে হবে সেই জায়গাটায়। কিন্তু আমাদের যদি বলি আমাদের দেশের গ্রামীণ জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি, তাই না? এই জায়গাতে দেখেন আমাদের এই শহরে বসে আমরা টেক টক করতেছি, সবই ঠিক আছে, কিন্তু আমাদের এই টেক টক কখনোই ওই রকম আপনার ইম্প্যাক্ট আনবে না যদি আমরা যদি আমাদের গ্রামের লোক বা আমাদের প্রান্তিক লোকদেরকে আসলে কানেক্ট না করতে পারি আমাদের সলিউশনে। এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে সোশ্যাল বিজনেসের জায়গাটায় আপনাকে কিছু সোশ্যাল সার্ভিস, সোশ্যাল প্রবলেম সলিউশন, লাইক আপনি জানেন যে আপনি হাওড় অঞ্চলের বাচ্চারা যখন অতিবৃষ্টি হয় তখন ওখানে তো জলাবদ্ধ হয়ে যায় এবং ওখানে চিকিৎসা যায় না। তো ওই জায়গাতে কি করা যাবে, চিকিৎসার জন্য কি করব, স্কুলের জন্য কি করব? পার্বত্য চট্টগ্রামে খুব ভালো টিচাররা ওখানে থাকতে চায় না, তারা বিভিন্ন রকমের ইয়েতে শহর কেন্দ্রিক থাকে। কিভাবে আমরা ওই জনগোষ্ঠীকে এডুকেশনের দিকে নিয়ে আসতে পারি, তাদের ফিনান্সিয়াল সলভেন্সির জায়গাটায় মানে ফিনান্সিয়াল ইনক্লুশনটাকে কিভাবে আরো ব্যক্তি দিতে পারি, এই জায়গাটাই হচ্ছে গিয়ে সোশ্যাল বিজনেসের মেন ইয়েতে মূল লক্ষ্য মুনাফা নয়, জীবন মান উন্নয়ন। সো আপনি সেকেন্ড পয়েন্টে দেখতেছেন এখানে এখানে মেকিং মানি ইজ নট দ্য বিগ থিং। আপনি এখানে যখন সাকসেস হবেন আপনার সাকসেসটা অন্য একটা ডাইমেনশনে কাউন্ট করা হয়, লাইক আপনি যখন এখানে সাকসেসফুলি একটা কিছু করবেন ওই রেকগনিশনটা না গ্লোবালি আসে আপনার কাছে। আপনার এই সাকসেস স্টোরিটা ওই নোবেল প্রাইজ হয়ে ফিরে আসবে, এরকম টাইপের চিন্তা করতে পারেন। যে প্রফেসর ডক্টর ইউনুস যখন গ্রামীণের জার্নি শুরু করছিল তখন কিন্তু বিশাল মুনাফার কথা চিন্তা করে নাই, যে এটা করলে তার একটা বিশাল বিজনেস হবে। সে একেবারে উইদাউট এনি কোলাটেরাল মানুষজনকে কিন্তু টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু ওই টাকাতে সে একটা ইন্টারেস্ট রেট বসাইছে। কারণটা হচ্ছে কি আমাকে তো ওই টাকা ফেরত দিতে এবং একটা জিনিসের সাস্টেনেবল রাখতে হবে। আমি তো যদি উইদাউট এনি রিটার্ন আমি যদি একটা টাকা ইনভেস্ট করতে থাকি তাহলে তো একসময় গিয়ে আমার টাকা শেষ হয়ে যাবে। আমি তো সোশ্যালে কি করলাম, আমি আসলে টাকাটা দিয়ে ওর জীবন মান উন্নয়ন করলাম নাকি ওকে আমার ওই টাকার উপরে নির্ভরশীল করলাম? সো এই জায়গার থেকে আপনি যে যেমন মাইক্রো ফিন্যান্সে দেখা যায় যে আমরা খুব হাই রেট ইন্টারেস্ট নেওয়া হয়, কিন্তু একটা কখনো চিন্তা করছেন যে এই ইন্টারেস্টটা কেন হাই হয়? আমরা যখন ধরেন আমি যদি 1 কোটি টাকা ল্যান্ডিং করি, 1 কোটি টাকার মধ্যে দেখা যায় কি আমার 60% বা 70% টাকার রিটার্ন আসবে, 30% বা 20% টাকা আসলে রিটার্ন আসবে না, ওই টাকাটা ফেরত পাবো না। এখন ওই টাকাটা আপনাকে ওই যে সবাই যেটা আছে ভাগ করে ইকুয়ালি ইন্টারেস্ট রেটটাকে ওরকম ভাবে একটা হাই মার্জিনে রাখা হয় যে আপনার যেটা তার এই মুহূর্তে নাই সেটা হচ্ছে আপনি কোনো কিছু, আপনার বসত ভিটা নাই, আপনার একটা গরু নাই যেটা দিয়ে আপনি ইনিশিয়াল স্টার্টটা করতে পারেন। আমি আপনাকে উইদাউট এনি মর্টগেজ অর কোলাটেরাল আপনাকে আমি টাকা দিচ্ছি, আপনি এটাকে ইনভেস্ট করেন, দেন আপনি এটা থেকে প্রফিট যেটা করবেন প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আমাকে একটা রিটার্ন দিবেন। এরকম একটা সহজ কিস্তিতে আমি টাকাটা দিচ্ছি। এইটা দিয়ে আমি একটা জীবনমান উন্নয়ন করতেছি। এখানে আমার বিজনেস হচ্ছে গিয়ে মানি মেকিং না। এই সোশ্যাল ইম্প্যাক্ট যেটা আছে, সোশ্যাল বিজনেস যেটা আছে, যেমন ই লার্নিং যেটা আমরা বললাম বা ই হেলথ বা টেলিমেডিসিন হইতে পারে, তারপরে আপনাদের ব্যাংকিং সেক্টর হইতে পারে, মাইক্রো ফিন্যান্স বা মোবাইল ব্যাংকিং এই ক্ষেত্রে কাজ করতে পারে। আপনি আমাদের দেশের কৃষকদের জন্য একটা কমিউনিটি তৈরি করতে পারেন যেটাতে আমরা
ওখানে উন্নত জাতের ফসল কিভাবে ফলানো যায় ওইটা নিয়ে আমার একটা অ্যাপ বা কোনো কিছু যেটার মধ্যে সব সময় আমি চাইলে পরে আপডেট গুলা পেতে পারি, বা কিভাবে একটা মানে ধরেন সাপোজ ধানের একটা পোকা থাকলো, যে পোকার আক্রমণটা এই সময় বেশি হচ্ছে, এটার থেকে আমি কিভাবে পরিত্রাণ পেতে পারি। তো ওইটা করতে গেলে আমার কি করা দরকার, কিভাবে পরিচর্যা করতে হবে মাটির, এরকম টাইপের গাইডলাইন গুলো যদি তৈরি করে দেই, সেটা আমাদের কৃষকদের জন্য অনেক সুবিধা হবে। তাছাড়াও যেটা থাকতেছে লাইক আইওটির কথা বলছিলাম, যেমন আপনি আইওটির উপরে যদি ইনভেস্ট করেন এগ্রিতে, তখন অ্যাটলিস্ট ধরেন আমাদের পাশের ইয়াতে হচ্ছে সাভারে আইওটি ইউজ করে আমাদের যারা মাশরুম চাষ করে তারা অনেক লাভবান হচ্ছে। কারণ মাশরুমের জন্য যেই ময়েশ্চারটা দরকার হয় ঘরের মধ্যে, আপনি ওই পার্টিকুলার ময়েশ্চারটাকে ঘরে প্রিজার্ভ করতে পারেন। আপনি সেন্সর গুলা আপনাকে জাস্ট ওই ময়েশ্চারটার থেকে যদি বেশি মাত্রায় যায় বা কমে যায়, তখন আপনাকে অ্যালার্ম দেয়, সো দ্যাট আপনি ওইটাকে আবার প্রিকশন দিতে পারেন। আপনি ইয়েতে মাটিতে আইওটি সেন্সর করে মাটির যে ইয়েটা যেটা পানির পরিমাণ, সেই পানির পরিমাণটা নির্ধারণ করতে পারেন। এরকম বেশ কিছু জায়গায় আপনি ক্লাইমেটে শুষ্কতা নির্ণয় করে আপনি অটোমেটিক্যালি ওয়াটার ডিস্ট্রিবিউশনের সিস্টেম তৈরি করে রাখতে পারেন, যে আপনার যদি ফসল মাটিতে যদি এই লেভেলের নিচে পানির মাত্রা কমে যায়, অটোমেটিক্যালি জিনিসটা একটা কি বলে আমরা সেচ প্রক্রিয়া যেটা আছে সেটা চালু হয়ে যাবে, আবার ওইটা যখন নর্মাল রেঞ্জে চলে আসবে অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে। তো জিনিসটা হইলো কি আমি অতটুক পরিমাণে, আমার এখন কৃষক কিন্তু সে তার অভিজ্ঞতার মাধ্যমেই পুরো চাষাবাদ করতেছে, যেখানে একটা জায়গাতে গিয়ে একটা এরর মার্জিন থাকে, আর টেকনোলজি যখন এটার মধ্যে আসবে তখন এই জায়গাটাতে এই এরর মার্জিনটা অনেক কমে যায়। তারপরে আমাদের সোশ্যাল বিজনেস মডেলের যেটা থাকে, যে স্বাস্থ্যসেবা সার্ভিস মডেল থাকে, যেটা একটু আগে বললাম যে আমরা চাইলে পরে আপনারা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, যেটা দিয়ে আপনি আমাদের জনগোষ্ঠীকে যারা রিমোটলি আছে তাদের জন্য স্বাস্থ্যসেবা নিয়ে আসতে পারেন। মহিলাদের জন্য একটা স্বাস্থ্যসেবার একটা চ্যানেল করা অলরেডি আছে। এরকম কিছু জিনিস আরো দরকার আমাদের, যেটা আছে সেটা এনাফ না, আমাদের এরকম উদ্যোক্তা আরো বেশি দরকার যারা এই জায়গাটাতে ড্রাইভ দিতে পারে। এডুকেশনের দিকে যদি আপনার প্যাশন থাকে, আপনি ডিস্টেন্স এডুকেশনের জন্য একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করে আপনি এই জনগোষ্ঠীকে এডুকেশনের দিকে নিয়ে আসতে পারেন। তো আপনাকে আসলে একটা প্ল্যাটফর্মের ডেভেলপমেন্টের দিকে যেতে হবে। সোশ্যাল মিডিয়া এবং গ্রাহক সংযোগ, মানে এই যে আপনি যে প্ল্যাটফর্ম তৈরি করলেন, এখন আপনি যে এরকম একটা জিনিস আছে, এই জিনিসটা জানবে কিভাবে? আপনার ওই লোকজনের কাছে এই মেসেজটা যাবে হচ্ছে গিয়ে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনি বিভিন্নভাবে ইয়ে করতে পারেন, লাইক আমরা দেখি যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা থাকে সোশ্যাল মিডিয়াতে, অনেক ইনফ্লুয়েন্সাররা কাজ করে, যারা তাদের একটা বড় কাস্টমার বেজ, মানে ক্লায়েন্ট, কাস্টমার বলা উচিত না, এটা হচ্ছে কি অডিয়েন্স আছে। এই অডিয়েন্সটাকে আপনি ওই আকর্ষণ করতে পারেন ওই যে ইনফ্লুয়েন্সার আছে তার সাথে একসাথে কাজ করে। সাপোজ ধরেন আপনি একটা ভালো একটা ভিশনে কাজ করতেছেন, দেখবেন যে আপনাকে অনেক ইনফ্লুয়েন্সারই এই জায়গাটাতে আপনাকে সাপোর্ট দিবে। তো আপনি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে আরো বেশি আপনার যে প্রান্তিক জনগোষ্ঠী তার সাথে কানেক্ট হতে পারেন। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, আপনি কাস্টমারের ফিডব্যাক নিতে পারেন। আপনি ওই যে এখন ফেসবুক বা ইয়ে তো অ্যাকাউন্ট তো অনেকেরই থাকে, অনেক গ্রাম অঞ্চলের লোকেরও থাকে, তারা হয়তো বা আপনার সাথে কানেক্ট হয়ে আপনার এই সেবাটার মাধ্যমে তাদের কোনো উপকার হইলো কিনা, বা কমিউনিকেট করে তাদের কি প্রবলেমটা পড়লো সেটা ইয়েতে। আমরা অনেকেই এখন দেখি যে ঢাকা শহরে বসে বিভিন্ন অঞ্চলের টাটকা সবজি, তারপরে আমের সিজনে আম বা মাছ, এগুলাকে মার্কেটিং করতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এতে আমার কৃষকও কিন্তু বেনিফিটেড হচ্ছে। সে এই বাজারটা ঢাকার বাজারে যখন ডাইরেক্টলি
সেল করে, আমি উপকৃত হচ্ছি, কারণ এইটা যদি আমার মাঝখানে 3টা হাত বদল হয়ে আসতো, তাহলে ওই 3 হাত বদলের জন্য এটার যে প্রাইজিং হইতো, সে থেকে আমি যখন ডাইরেক্টলি কৃষকের কাছ থেকে কিনতেছি অনেক কমে কিনতে পারতেছি। আর কৃষকের লাভ হচ্ছে, কৃষক যখন ওই মহাজনের কাছে গিয়ে বেচতো, তখন ওই মহাজন কিন্তু ওকে ওর প্রাপ্য দামটা দিত না। তো এই জায়গাতে আমরা কিভাবে ওই কৃষককে বা ওই উদ্যোক্তা যে আছে গ্রামে, তাকে কিভাবে ঢাকা বা ব্রডার গ্লোবাল প্ল্যাটফর্মে, ইভেন কেন খালি ইয়েতে হবে, আমার নকশি কাঁথা তো গ্লোবাল প্রোডাক্ট, আমার এই নকশি কাঁথার কেন ইবে বা অ্যামাজনে থাকবে না? তো ওই প্ল্যাটফর্ম গুলাতে যদি আনতে চান, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি করতে পারেন। চ্যালেঞ্জেস কি কি থাকে বা ইতিবাচক দিকে? চ্যালেঞ্জেস তো হচ্ছে গিয়ে আমাদের গোপনীয়তা রক্ষা, ডেফিনেটলি আমাদের কাস্টমার বেজ আছে, ওইটার রক্ষা, গোপনীয়তা রক্ষা করার এটা আমাদের দায়িত্ব, চ্যালেঞ্জ না, এটা আমি দায়িত্বই মনে করি। ডিজিটাল বিভাজন, ভুয়া প্রচারণা, তারপরে নৈতিক বিজ্ঞাপন। ভুয়া প্রচারণাটা একটা জিনিস আছে, আপনার কম্পিটিটররা থাকবে, বা এমনও হইতে পারে কম্পিটিটর না, আপনি একটা যেটা আপনি যেটা বললেন, ওই যে আমি যে কৃষি পণ্যটাকে ঢাকার মার্কেটে ডাইরেক্টলি আনতেছি, এটা তো কেউ না কেউ তো এটার মাধ্যমে কারোর সাথে আঘাত লাগতেছে, ওই জনগোষ্ঠীটা কিন্তু আপনাকে বিভিন্নভাবে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য চেষ্টা করবে। তো এই চ্যালেঞ্জেস গুলাকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। তথ্য প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার কৌশল হচ্ছে গিয়ে বিষয়বস্তু ব্যবস্থাপনা, কন্টেন্ট ম্যানেজমেন্ট, এগুলা মানে নর্মালি আমাদের সাকসেসফুল যারা ই কমার্স প্ল্যাটফর্ম আছেন, তারা যেসব ইয়েগুলা ইউজ করে, লাইক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ফেসবুক শপ বা ইনস্টাগ্রাম শপিং, এইসবের মাধ্যমে আপনি করতে পারেন। এবং আরেকটা জিনিসের যেটা হচ্ছে মার্কেট রিসার্চ করা, এটা একটা বড় প্রাপ্তি। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মার্কেট রিসার্চটা অনেক ভালোভাবে করতে পারেন, যেটা নিয়ে আমি একটু আগে বলছিলাম যে আপনি আমরা যে ফেসবুকে যে ডাটাগুলো দিচ্ছি সেই থেকে আসলে কিভাবে ইনসাইট বের করতে পারি, এবং আমার বিজ্ঞাপনটা কোন কোন জায়গায় আসলে পৌঁছানো দরকার, কোন অডিয়েন্সের আমার পেশার সাথে ম্যাচ করে বা আমার ইন্টারেস্টের সাথে ম্যাচ করে যে ওই বিজ্ঞাপনটা একটু পর পর আসে। ধরেন আপনি একটা কিছু আজকে ফেসবুকে একটু সার্চ দিলেন, একটু পরে দেখবেন যে ওই রিলেটেড জিনিসই আপনার কাছে আসতেছে। এটাই হচ্ছে গিয়ে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল মিডিয়ার একটা কাজ করা, যে ও আপনার ইন্টারেস্টটাকে দেখে, আপনার ক্রয় ক্ষমতাকে দেখে, সবকিছু মিলে ও আপনাকে আপনার ইচ্ছা এবং প্রয়োজন অনুযায়ী প্রোডাক্টটা সামনে এনে দেয়। তো এটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার আপনার যে বিজনেস বা মার্কেটিং এর যে সেলস এর যে একটা ইনভলভমেন্ট, সেটা নিয়ে বলতে পারি। ফেক নিউজ, ডেটা ম্যানিপুলেশন, এটা একটা ডেটা ম্যানিপুলেশনটা নিয়ে একটু জাস্ট বলতে পারি। পক্ষপাতমূলক অ্যালগোরিদম, একটু আগে যেটা বললাম যে ওই যে ফেসবুক আমার ডেটা নিয়ে তারপরে আমাকে ইনসাইট দিচ্ছে যে এখানে এর ইন্টারেস্ট আছে, এটা আছে। এখন কোনো কারণে যদি এই অ্যালগোরিদম গুলা বায়াসড হয়, তাহলে কিন্তু আবার সমস্যা আছে, বাট এগুলা হওয়ার চান্সেস খুব কম থাকে। বাট কেউ চাইলে পরে যদি অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে ডেটা ম্যানিপুলেশনও করা পসিবল। বাট ওই যে বললাম যে এই জায়গাগুলোতেই ফিউচারে যখন আপনারা আসবেন ইন্ডাস্ট্রিতে, তখন ব্লক চেনের মতো টেকনোলজি যখন আসবেন, এই ডেটার একটা ওয়ার্ডও কেউ চেঞ্জ করতে পারবে না। আর চেঞ্জ করলে প্রতিটা চেঞ্জের ফুটপ্রিন্ট আমার ডেটার সাথে থাকবে, যে এই ডেটাতে কবে কে চেঞ্জ করছে, আগে কি ডেটা ছিল, এর পরবর্তীতে কি ডেটা হলো, পুরা চেঞ্জ হিস্ট্রি তার থেকে যাবে। সো এখানে ডেটা ম্যানিপুলেশনটা তখন আর সম্ভব হবে না। সর্বোপরি ভবিষ্যতের দিক নির্দেশনা যদি বলি, এআই নিয়ে আপনারা অবশ্যই আরো ইয়ে করেন, বিভিন্ন এআই টুলস, মানে এই 2025 থেকে 30-এর যে জার্নিটা, এআই এর জন্য এটা আসলে একটা যুগান্তকারী 5টা বছর হবে। এই সময় আপনারা যত পারেন এআই এর জন্য আপনাদেরকে নিজেকে রেডি করেন। মানে আপনি এখনই কিন্তু অলরেডি অনেকে চলে এসে, ডিপসিক চলে এসছে। আপনি যে আমরা চ্যাট জিপিটির কথা বলতেছিলাম,
সেই জায়গা থেকে ডিপসিক চলে এসে এখন কাস্টমার সার্ভিস, যেটা সোশ্যাল মিডিয়াতে বা ইনস্টাগ্রামে যেটা দিয়ে থাকে, সেটাতে কিন্তু এখন আর কেউ কোনো পার্সন বসে থেকে আর টাইপ করতে হয় না। এখন বিভিন্ন বট ইউজ করা যায়, বটকে ইয়ে করে দিলাম, ওই আমার অডিয়েন্সকে বা আমার সেবা যারা নিচ্ছে সেই ক্লায়েন্ট বেসটাকে তারা সার্ভ করতেছে। তো এরকম ভাবেই এআই আমাদেরকে হেল্প করবে ফিউচারে ডেভেলপমেন্টে। যদি আপনাদের কেউ থেকে থাকেন সফটওয়্যার ডেভেলপমেন্টে, তাদের জন্য এটা একটা যুগান্তকারী জায়গা। ইভেন নন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যারা আছেন, বাট টেক ইন্ডাস্ট্রিতে যদি আপনার এন্টারপ্রেনারশিপের জার্নি থাকে, সেই ক্ষেত্রে এআই আপনাকে অবশ্যই অনেক বেশি হেল্প করবে। এটাই মোটামুটি আমার সেশনের একটা অংশ ছিল। আপনারা যদি আপনাদের কিছু বলার থাকে প্লিজ।